কী অবস্থা? কেমন আছো সবাই? তো আজ থেকে আমি তোমাদের জেনারেল ম্যাথ ক্লাস 9-10-এর যে জেনারেল ম্যাথটা আছে তার পুরো বইটাই কমপ্লিট করব এবং জেনারেল ম্যাথের পাশাপাশি হায়ার ম্যাথটাও টোটাল কমপ্লিট করব। ঠিক আছে, আমার ইচ্ছা আছে। তো টানা লেকচার সিরিজটা টানা হবে, তোমরা সাথেই থেকো। তো দেখো, এখানে আমাদের প্রথম আজকে যে অধ্যায়টা সেটা হচ্ছে বাস্তব সংখ্যা, 1 নম্বর অধ্যায় জেনারেল ম্যাথের বাস্তব সংখ্যা। তো আমি যেহেতু একটু ডিটেলে পড়াবো, হয়তো একটু লেকচারটা লেন্দি হবে, কিন্তু তোমাদের বেসিকটা খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। এখন দেখো, এখানে আমাদের প্রথমে যে জিনিসটা লাগতেছে সেটা হচ্ছে যে সংখ্যা। সংখ্যা কাকে বলে? তো আমরা জানি যে সংখ্যা হচ্ছে যে কোনো কিছু হইতে পারে, যে 1, 2, 3 এগুলো সবই সংখ্যা। তারপরে হচ্ছে মনে করো 14, 15, 10 এগুলো সবই সংখ্যা। ঠিক আছে, এবং 0 থেকে 9 পর্যন্ত যা আছে এটাকে অঙ্ক বলে। তো আমরা একটু পরেই আহ, ওই সিরিয়ালে আসব। তো এই সংখ্যাটা আবার 3 ভাগে বিভক্ত। ঠিক আছে, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। আমরা যেই অধ্যায়টা করতেছি এটা আমরা এই বাস্তব সংখ্যা রিলেটেডই করব। আর একটা হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যাটা হচ্ছে ওই জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই। এটা তোমরা যখন ইন্টারে উঠবো তখন এটা খুব ভালো করে ক্লিয়ার হবা। এটা হচ্ছে একটা জটিল সংখ্যা, এবং এটা হচ্ছে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা মানে আই ওয়াই টাইপের। ঠিক আছে, তো এই দুইটা টপিক আমরা আলোচনা করব না, তারপরেও তোমরা একটু জেনে রাখো যে সংখ্যা আসলে 3 ভাবে বিভক্ত: বাস্তব, জটিল সংখ্যা এবং বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। আচ্ছা, যদিও কাল্পনিক সংখ্যাটা আসলে জটিল সংখ্যার মধ্যেই চলে যায়, তো যাই হোক, এটা ইন্টারের টপিক, এইখানকার টপিক না। এরপরে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে 2টা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যা। আমরা বাস্তব সংখ্যা, এই যে আমরা যে সংখ্যা রেখাটা আঁকি, এই সংখ্যা রেখাটা তো একটা বাস্তব সংখ্যার সংখ্যা রেখা, তাই না? এটা প্লাস ইনফিনিটি থেকে এটা মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তো এইখানে মূলদ সংখ্যা আছে, অমূলদ সংখ্যাও আছে। মূলদ এবং অমূলদ মিলাই মূলত এই বাস্তব সংখ্যাটা গঠিত হয়। সুতরাং আমরা এখানে বলতে পারি যে বাস্তব সংখ্যা ইজ ইকুয়ালস টু মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করে ইউনিয়ন, আর অমূলদ সংখ্যাকে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। তো এটা আমরা বলতে পারি। আচ্ছা, এখন মূলদ সংখ্যাটা, আমাদের অমূলদ সংখ্যাটাই আমরা একটু পরে আসবো। এই অমূলদ সংখ্যাটা আবার এই একটু পরেই চলে আসবে। ঠিক আছে, এই অমূলদ সংখ্যাটাই আবার আসবে যে, আচ্ছা এখানে কি আছে, এই যে অসীম অনবৃত দশমিক সংখ্যা, এইখানে আবার চলে আসবে। ঠিক আছে, অমূলদ সংখ্যাটা এখানেই চলে আসবে। তো ঠিক আছে, এখন মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হচ্ছে 2 প্রকারে বিভক্ত। ঠিক আছে, মূলদ সংখ্যা 2 প্রকারে বিভক্ত। আচ্ছা, সেটা কি? সেটা হচ্ছে যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা কি হইতে পারে? 1, 2, 3, 4, এইগুলো সবই পূর্ণ সংখ্যা, তাই না? তারপরে ভগ্নাংশ কি হইতে পারে? 1/3, 2/5, এগুলো সবই কি ভগ্নাংশ। এখন পূর্ণ সংখ্যাটা আবার 2 ভাবে বিভক্ত, একটা হচ্ছে অঋণাত্মক আর একটা ঋণাত্মক। অঋণাত্মক মানে 0 থেকে পজিটিভ যত পূর্ণ সংখ্যা আছে ইনফিনিটি পর্যন্ত সব। আর ঋণাত্মক হচ্ছে -1, -2, এভাবে করতে করতে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যা যাবে সব। ক্লিয়ার? আচ্ছা, অঋণাত্মকের ভিতরে আবার 2 ভাবে বিভক্ত, একটা হচ্ছে ধনাত্মক। ধনাত্মকটা কি? ধনাত্মক হচ্ছে 1, 2, 3, 4 এইগুলা। ঠিক আছে, এইগুলা ইনফিনিটি পর্যন্ত। আর শূন্য তো আলাদা, মানে ধনাত্মক সংখ্যার ভিতরে শূন্য থাকলেই সেটা অঋণাত্মক সংখ্যা, শূন্যটাকে বাদ দিলেই ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, তো একটু পরে আমরা সংজ্ঞায় যাব, তখন তোমরা ক্লিয়ার হবা। আর ঋণাত্মক সংখ্যা তো আগেই বলে আসছি। আচ্ছা, এখানে জেড, এটা একটু পরে আসতেছে, সংজ্ঞায় আসতেছে। স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে, আচ্ছা, আহ, এই যে ধনাত্মক, এই যে ধনাত্মক সংখ্যাটা আছে পূর্ণ, এই ধনাত্মক পূর্ণ সংখ্যাটাই আসলে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এই ধনাত্মক পূর্ণ সংখ্যাটাই আসলে স্বাভাবিক সংখ্যা। ওকে, আচ্ছা। আর এইখান থেকে আর একটা স্বাভাবিক সংখ্যা আসে, এখান থেকে আর একটা ওই অঋণাত্মক সংখ্যা। এই অঋণাত্মক সংখ্যাকে আবার সম্পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার বলা হয়। হোল নাম্বার বলা হয়। আচ্ছা, এখন এই স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যা আবার 3টা। কি কি? মৌলিক, যৌগিক আর একক। একক হচ্ছে এক, এক মানে একক। মৌলিক সংখ্যাটা কি হইতে পারে? 2।
এটা একটা মৌলিক সংখ্যা, কারণ 2কে 1 ছাড়া আর কারোর সাথে গুণ করলেই 2 পাওয়া যায় না, ঠিক আছে। তারপরে কি হইতে পারে, 3 হইতে পারে, তারপরে কি হইতে পারে, 5 হইতে পারে। এইগুলো কি সব মৌলিক সংখ্যা। আচ্ছা, যৌগিক সংখ্যাটা কি? এই যে মৌলিক সংখ্যা মানে হচ্ছে প্রাইম নাম্বার, এই জন্য পি দ্বারা প্রকাশ করছে। আর যৌগিক সংখ্যাটা কি? মনে করো 4, 6, কারণ 4কে 4 গুণ 1 করা যায়, আবার 2 গুণ 2 করলেও 4 পাওয়া যায়। মানে একাধিক ওয়েতে আমি 4-এর কাছে যাইতে পারি, বাট এই 2-এর কাছে যাইতে গেলে আমার 2 গুণ 1 ছাড়া আর কোনো উপায় নেই। 3-এর কাছে যাইতে গেলে 3 গুণ 1 ছাড়া আর কোনো উপায় নেই। মানে একক সংখ্যা এবং ওই সংখ্যা ছাড়া মৌলিক সংখ্যার কাছে যাওয়ার কোনো উপায় থাকে না। আচ্ছা, এবার এই পাশে আসি ভগ্নাংশ। যে মূলত সংখ্যার মধ্যে ছিল ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা। এখন এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে, পূর্ণ সংখ্যাকে যদি জেড দ্বারা প্রকাশ করে, ভগ্নাংশকে জেড বার দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশ আবার 2 প্রকার, একটা দশমিক আর একটা সাধারণ ভগ্নাংশ, ঠিক আছে। এখন দশমিক ভগ্নাংশগুলো কি কি? মনে করো 2.5, তারপরে 1.33, উপরে আবার এই যে পৌনঃপুনিকও থাকে, তাই না? সাধারণ ভগ্নাংশ কি? এই যে এখানে যেগুলো লিখছি এটাই হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ। আচ্ছা, এরপরে আমাদের আসতেছে হচ্ছে সসীম দশমিক। তো দশমিক আবার 3 প্রকারের মধ্যে আছে, অ্যাকচুয়ালি দশমিক 2 প্রকারের ভিতরে। তো একটু মেলানোর খাতিরে আমি এটা দিয়ে দিছি, কারণ এটা অমূলদ সংখ্যার ভিতরে যাবে। তো সসীম দশমিক, সসীম দশমিকটা কি? সসীম দশমিকটা হচ্ছে যেই দশমিকটা কিছু দূর এগোয়ে আবার থেমে গেছে, যেমন 1.33, এরপর আর কোনো সংখ্যা নাই, তো এটা কিন্তু থেমে গেছে। অসীম আবৃতটা কি? আবৃত মানে হচ্ছে, দেখো দশমিকের পরে সাধারণত 2টা সংখ্যা থাকে, 2 প্রকারের সংখ্যা থাকে, একটা আবৃত আর একটা অনাবৃত। তো যদি আবৃত দশমিক, যেটাকে আমরা বলি পৌনঃপুনিক, যেমন কি ওই যে 1.3333 এরকম, মানে 3 পরে একটা এরকম চলতেই থাকে, তো আমরা এটাকে কি লিখি? 1.3 পরে পৌনঃপুনিক দিই, ঠিক আছে। তো ঠিক আছে, এখন এইখানে আবার অসীম অনাবৃত দশমিকটা কি? এটা অমূলদ সংখ্যার ভিতরে চলে যাবে। অসীম আবৃত দশমিকের ভিতরে আবার বিশুদ্ধ আবৃত দশমিক আছে এবং মিশ্র আবৃত দশমিক আছে। আর সাধারণ ভগ্নাংশের ভিতরে আবার 3 প্রকার, একটা প্রকৃত, একটা অপ্রকৃত আর একটা মিশ্র। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে এই যে 2/3, ঠিক আছে। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে 3/2। আচ্ছা, এটা প্রকৃতর ক্ষেত্রে নিচে হর বড় হয়, ঠিক আছে, আর অপ্রকৃতের ক্ষেত্রে লব বড় হয়। আর মিশ্রের ক্ষেত্রে এই যে 2.2/3, যে এরকম যদি হয়, তো সেটাকে আমরা যে মিশ্র বলি, তাই না? তো আসলে মিশ্র আসে কোথা থেকে? দেখো, এটাকে 3 দুগুণে 6, 6 দুগুণে 6 আর 2 8, তো এটা 8/3 না? অ্যাকচুয়ালি অপ্রকৃত থেকেই কিন্তু মিশ্রটা আসে, ঠিক আছে। এই অপ্রকৃত থেকেই মিশ্রটা আসে। তো যাই হোক, আমি এটা মুছে দিই, তোমরা পারলে পরবর্তীতে স্টপ করে এই 4টা থেকে 4টা তুলে নিতে পারো, খুব কাজের জিনিস, ঠিক আছে। এখন এক এক করে সংজ্ঞায় আসি। তো সংজ্ঞার এখানে প্রথমেই বলতেছে যে অঙ্ক কি? যে ডিজিট আমরা যেটা বলি, এখানে আমি অনেকগুলো সংজ্ঞা নিয়ে আসছি যেটা তোমাদের বইতে নাই, ঠিক আছে, কিন্তু তোমাদের খুব সারা জীবন কাজে লাগবে, সারা জীবন চাকরি পর্যন্ত কাজে লাগবে। আচ্ছা, গণিতে সাধারণত 10টা অঙ্ক আছে, তাই না? 0 থেকে 9 পর্যন্ত, এই 10টাকে অঙ্ক বলা হয়। সংখ্যা এই অঙ্কগুলো সমষ্টি দ্বারা যেই 2 অক্ষরের, 3 অক্ষরের, 4 অক্ষরের, মানে এরকম অনেকগুলো সংখ্যা হয়। তারপরে এই সংখ্যাগুলো কি? যেমন 12, 13, 14, এগুলো কি এক একটা সংখ্যা, না? আচ্ছা, এখন এরপরে বলতেছে যে সংখ্যা কত? এই যে সংখ্যা বা 3 প্রকার, আমি একটু আগে এই যে পড়ায় আসছি, সংখ্যা 3 প্রকার, এই যে বাস্তব, জটিল এবং বিশুদ্ধ কাল্পনিক। তো বাস্তব সংখ্যাটা কি? ওই যে 8 দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, এগুলো সবই হচ্ছে আমাদের বাস্তব। আর বিশুদ্ধ কাল্পনিক সংখ্যাটা কি? বিশুদ্ধ কাল্পনিক সংখ্যাটা হচ্ছে যে সকল কাল্পনিক সংখ্যা শূন্য বাদে কোনো বাস্তব সংখ্যা বা যোগ বিয়োগ আকারে থাকে না। আচ্ছা, এইটা আসলে তোমাদের টপিক না, জাস্ট এটা একটু দেখে রেখো, ইন্টারভিউ উঠলে হয়তো কাজে লাগবে। আচ্ছা, তারপরে এখানে একটু হান্স দিয়ে আসি। মনে করো তোমরা এইটা থাকতে হয়তো করে আসছো যে x² = যদি 1 হয়, তাহলে x = ±1 তোমরা লিখে আসছো, ঠিক আছে। হয়তো প্লাস মাইনাসও দাও নাই,
বাট লিখে আসছো। আচ্ছা, কিন্তু যদি এক্স স্কোয়ার সমান সমান -1 হয়, তাহলে এক্স সমান সমান কী হইতে পারে বলো তো? রুটের ভিতরে -1। এই যে রুটের ভিতরে নেগেটিভ, এই রুটের ভিতরে নেগেটিভই হচ্ছে কাল্পনিক সংখ্যা, যাকে আয় দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, তো সেটা হচ্ছে জটিল সংখ্যার ভিতরে চলে যায়। এরপরে হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা থেকেই আমাদের আসলে অনেক কিছু, মূলদ এবং অমূলদ। তো মূলদ সংখ্যাটাকে, মূলদ সংখ্যাটাকে সাধারণত p/q আকারে প্রকাশ করা যায়। মূলদ সংখ্যার ভিতরে কিন্তু দুই ধরনের সংখ্যা থাকে, একটা পূর্ণ সংখ্যা থাকে আর একটা ভগ্নাংশ থাকে। মূলদ সংখ্যার ভিতরে দুইটা থাকে, ঠিক আছে। তো এখানে p/q, এই যে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার বলে, একে কিউ দ্বারা প্রকাশ করা হয় এবং সেট আকারে লিখলে এটা এইভাবে আসে। আচ্ছা, এখন দেখো, দুইটা পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণের ফলে অপর আর একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়, কিন্তু দুইটা পূর্ণ সংখ্যার ভাগ ফলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে এমনটা কিন্তু না। যেমন 8, এটা একটা পূর্ণ সংখ্যা। 8 এটা একটা পূর্ণ সংখ্যা। 4 এটা একটা পূর্ণ সংখ্যা, কাটাকাটি করলে 2, এটাও একটা পূর্ণ সংখ্যা, এটা হইতেই পারে। ঠিক আছে, যেমন 4 এটাকে কাটাকাটি করলে 1/2 আসে, এই যে 1/2, এটা কি আর পূর্ণ সংখ্যা না? দেখো 0.5 ভগ্নাংশ চলে আসতেছে, আর কাটাকাটি করা যায় না। সুতরাং দুইটা পূর্ণ সংখ্যার, এই যে দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল যে সবসময় যে পূর্ণ সংখ্যা হবে এমনটা না, মাঝে মধ্যে এই যে কি বলে, ভগ্নাংশ চলে আসতে পারে। তো মূলত তার মানে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, যে পূর্ণ সংখ্যাকেও সামথিং বাই সামথিং, ভগ্নাংশকেও সামথিং বাই সামথিং আকারে লেখা যায়। তো 2কে আমরা কি লিখতে পারতেছি? 2কে আমরা লিখতে পারতেছি না 4/2, এইভাবেও লেখা যায়। আচ্ছা, আবার 0.5 ভগ্নাংশ, এটাকে কি লেখা যায়? 1/2। তো এই যে সামথিং বাই সামথিং, এটা পি, আর এটাকে যদি কিউ ধরি, তো দেখো এটা p/q আকারে প্রকাশ করা যায় না? তো p/q আকারে প্রকাশ করা গেলেই সেটা মূলদ সংখ্যা। ঠিক আছে, তার মানে মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে। মেক শিওর যে আমাদের কিউ যদি 1 হয়, তাহলে সেইটা মনে করো p/q, এরকম ফরম্যাটে আমাদের একটা ম্যাথ আছে, কিন্তু সেখানে কিউ হচ্ছে 1, তো যদি 1 হয় এটা কি হবে? এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে না? তার মানে p/q আকারের সকল মূলদ সংখ্যাই পূর্ণ সংখ্যা হবে যখন কিউ এর ভ্যালু 1 হবে। যখন এই যে কিউ, এই কিউটা যখন 1 হবে, তখন কি হবে? তখন পি এর ভ্যালুটাই আসলে ওই টোটাল p/q এর ভ্যালু, তাই না? তখন সেই ক্ষেত্রে কী হবে? মূলদ সংখ্যাটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে, পূর্ণ সংখ্যা হয়ে যাবে। আচ্ছা, সুতরাং মূলদ সংখ্যা হয় ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যা, এই যে একটু আগে আমি বলে দিয়েছি। তার মানে মূলদ সংখ্যা এই দুই প্রকারের হয়, সেটা হচ্ছে কি? পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। একটু চেক করলে পাবা মূলদ সংখ্যা, এই যে মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। ওকে, এরপর হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে, তাকে ইরেশনাল নাম্বার বলে। তো এটা কেমন? এবং কিউ এখানে 1 হবে না, খবরদার, মেক শিওর কিউ ডাজ নট ইকুয়াল 1। ওকে, তো এটা কেমন হইতে পারে? এটার উদাহরণ এরকম দেওয়া যায় যে, আচ্ছা এই পাশে নাই, মনে করো √2, ঠিক আছে। তো √2 যদি তুমি ক্যালকুলেটারে ধরো, তো এর কি আসে? 1.41 সামথিং, মানে বেশ বড়, এবং এর কোনো শেষ নাই, এবং কোনো সংখ্যার কোনো রিপিটও নাই, ঠিক আছে। তো এই যে সংখ্যাগুলো আসে, যেমন পাই, পাই কি হইতে পারে? 3.1416, এরকম বহুত লাখ লাখ ডিজিট আছে এরপরে। সুতরাং এই যে যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে কি তুমি সামথিং বাই সামথিং আকারে লিখতে পারবা? √2টাকে কি আমি p/q আকারে লিখতে পারবো? p/q আকারে কি লিখতে পারবো? পারবো না, কোনো দিন আসবে না এটা, ঠিক আছে। এটা কখনোই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যাবে না। উপরের মূলদ সংখ্যাটা দেখো, উপরের মূলদ সংখ্যায় এই ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা গেছিল। সাধারণ ভগ্নাংশ মানে হচ্ছে p/q, p/q হচ্ছে সাধারণ ভগ্নাংশ। তো এটা প্রকাশ করা গেছিল, বাট অমূলদ সংখ্যার ক্ষেত্রে তা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, অন্য কথায় সকল বাস্তব সংখ্যার সেট হতে, আচ্ছা এখানে যেমন তুরীয় সংখ্যা, এগুলো
হয়তো পরে ইন্টারেও নাই, তুরীয় সংখ্যাটা ইন্টারেও নাই। তারপর জেনে রাখো যে পাই, ই টু দি পাওয়ার পাই, এগুলো সবই তুরীয় সংখ্যা। আচ্ছা, তো যেমন হচ্ছে এই যে √2 1.414 ইনফিনিটি পর্যন্ত, পাই এর ভ্যালু, এবং এর কে কি p/q আকারে প্রকাশ করা যায় না। আর পৌনঃপুনিক বা দশমিকের পরে সংখ্যার কোনো রিপিট হয় না। সুতরাং এখান থেকে একটা জিনিস দেখো যে কিউ যদি হয় মূলদ সংখ্যা এবং কিউ প্রাইম যদি হয় অমূলদ সংখ্যা, তো একটার ভিতরে তো আরেকটা নাই, যেহেতু একটার ভিতরে আরেকটা নাই তার মানে এটা কি ফাঁকা সেট। ঠিক আছে, এরা ফাঁকা সেট। আচ্ছা, এরপরে কি কিউ ইউনিয়ন কিউ প্রাইম। আই হোপ তোমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশন সম্পর্কে জানো, না জানলেও সমস্যা নেই, আমরা সামনে আসব। তো এটা মানে হচ্ছে যে এদের ভিতরে যা যা আছে এটার ভিতরে হচ্ছে কমন, এই সংখ্যা মানে হচ্ছে কমন, কমন কিছুই নাই। আর এই সেটের মানে হচ্ছে এই সেটের ক্যাপ মানে হচ্ছে কাপ মানে হচ্ছে তোমার সমস্ত কিছু, এর ভিতরে যা আসবে, এর ভিতরে যা উপাদান থাকবে সব চলে আসবে। তো এই সব বাস্তব সংখ্যা, কারণ বাস্তব সংখ্যাকেই তো আমি দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মূলদ আর একটা অমূলদ। তার মানে মূলদ এবং অমূলদ এই দুইটাকে যদি ইউনিয়ন করা হয় তাহলে সেটা বাস্তব চলে আসে, আর যদি তাকে ইন্টারসেকশন করা হয় তাহলে তাদের ভিতরে ফাঁকা সেট আসে। ক্লিয়ার? আচ্ছা, এরপর পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা কি? সকল অঋণাত্মক পূর্ণ সংখ্যা ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে গঠিত সংখ্যার সেটই হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। ঠিক আছে, পূর্ণ সংখ্যার ভিতরে কি আছে? সব ধরনের মানে পূর্ণ সংখ্যা, কোনো ভগ্নাংশ নাই। ক্লিয়ার? কোনো ভগ্নাংশ নেই, এবং একে জেড দ্বারা প্রকাশ করা হয়, একে জেড দ্বারা প্রকাশ করা হয়। যেমন জিরোর এই পাশ থেকে হচ্ছে 1 2 3 পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত মাইনাস। এর ভিতরে কি হবে? এর ভিতরে কোনো ভগ্নাংশ আসবে না, মানে 1/2 এরকম কিছু আসবে না, সব পূর্ণ সংখ্যা আসবে। অঋণাত্মক পূর্ণ সংখ্যা কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ এই যে এই অংশটা, এই অংশটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো এই যে জিরো সহ, শূন্য সহ, এটাকেই হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নন নেগেটিভ ইন্টিজার, অথবা এর আর একটা নাম আছে হোল নাম্বারস বলা হয়। ঠিক আছে, এবং এটাকে যেহেতু পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করে, তার মানে জেডের এই যে জেডের ধনাত্মক অংশটা, এই যে ধনাত্মক অংশটা শূন্য সহ, এই জন্য এটাকে কি বলতেছে যে মান বেশি, 1 2 3 4 আস্তে আস্তে মান বাড়তেছে, তার মানে জেডের ভ্যালু বাড়বে এবং সেটা ইকুয়াল হবে জিরো, মানে জিরোর সমান এবং জিরো থেকে বড় সকল সংখ্যা, জিরোর সমান এবং জিরো থেকে বড় সকল সংখ্যাকে আমরা অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলবো। তো এরকে হোল নাম্বারসও বলা হয় এবং তাকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং এটাকে কিন্তু ডাব্লু দ্বারা প্রকাশ করা হবে। আচ্ছা, এর পরেরটা ঠিক হচ্ছে কোথায়, আচ্ছা এখানে একটা হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা আমি এখানে আনিনি না। আচ্ছা, ধনাত্মক সংখ্যা, তো ধনাত্মক সংখ্যা যা আছে সব শূন্য থেকে বড় সকল নাম্বারই আছে ধনাত্মক। তার ধনাত্মকের ভিতরে পূর্ণ সংখ্যাও আসবে, অপূর্ণ মানে ভগ্নাংশও আসবে। আরটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে যে এটা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এই যে এই পাশের যে অংশটা, এই অংশটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এই পাশের অংশটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, এরপর হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক এই যে স্বাভাবিক সংখ্যা, এটা এই যে স্বাভাবিক সংখ্যা, সরি এটাকে বোল্ড করা হয় নাই। তো ঋণাত্মক সংখ্যাটা হচ্ছে যে যত নেগেটিভ নম্বর আছে সব ঋণাত্মক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যাটা কি? দেখো, স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে এই যে হোল নাম্বার, এই হোল নাম্বারে জিরোটা বাদ দিয়ে দেবো। জিরোটা বাদ দিলে এই একের থেকে যা থাকবে তাই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। ক্লিয়ার? তার মানে পূর্ণ সংখ্যাটা দেখো ভালো করে, মাইনাস ইনফিনিটি থেকে
-3 -2 -1 0 1 2 3 ডট 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 ইনফিনিটি। এই যে শূন্য থেকে ধনাত্মক যত পূর্ণ সংখ্যা থাকবে এটা হচ্ছে হোল নাম্বার। এক থেকে যা থাকবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এক থেকে, এই যে এক থেকে শুরু, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, এই যে ন্যাচারাল নাম্বার। মাইনাস থেকে মাইনাস ইনফিনিটি, -1 থেকে -ইনফিনিটি, এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই যে এটা খুব ভালো করে খেয়াল করো, ঠিক আছে? আমাদের ন্যাচারাল নাম্বারটা খুব কাজে লাগে। তো ন্যাচারাল নাম্বারটাকে, এই যে জেড, এখানে কিন্তু ইকুয়াল হবে না, কারণ কি দেখো হোল নাম্বারে জেডের এখানে 0 এখানে ইকুয়াল ছিল, কারণ 0 সহ আসছিল, বাট এইখানে আমাদের কি মানে 0 ইকুয়াল হবে না। ক্লিয়ার? তো বিবিধ সংখ্যার মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হচ্ছে কিউ এবং কিউ বারটা যদি আমরা ইউনিয়ন করি তাহলে এখানে আসা হচ্ছে কি বলে বাস্তব সংখ্যা। আচ্ছা, প্রাইম নাম্বার, প্রাইম নাম্বারের ভিতরে আছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার হচ্ছে আবার জেডের ভিতরে আছে, জেড আবার কিউ এর ভিতরে আছে, কিউ আবার আর এর ভিতরে আছে। মানে কি পি হচ্ছে মৌলিক সংখ্যা। এই যে পরেরটা আমি এক বাদে যে সকল স্বাভাবিক সংখ্যা কেবলমাত্র ওই সংখ্যা দ্বারা এবং এক দ্বারা বিভাজ্য তাদেরকে মৌলিক সংখ্যা বলে, যা একটাকে বলে আসছে। মোট কথা কি, এই যে দেখো 2 3 5 7 11 13, এইগুলো কি আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়? যায় না। 13কে এক দ্বারা ভাগ না করলে আর করাই যায় না, অথবা তাকে নিজের সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তা বাদে করাই যায় না। ঠিক আছে? মানে 13 হচ্ছে এমন একটা জিনিস যে 13 গুণ 1 ছাড়া 13তে যাওয়া যায় না। যেমন 9কে লেখা যায় না 9 গুণ 1, আবার 9কে লেখা যায় 3 গুণ 3, একাধিকভাবে যায়। এই জন্য 9 কি, 9 কিন্তু আমাদের না মৌলিক সংখ্যা না, এটা একটা যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা মানে হচ্ছে মৌলিক বাদে যা আছে সবই যৌগিক সংখ্যা। ক্লিয়ার? তো এরপরে দেখো তার মানে কি আমাদের এখানে যতগুলো সংখ্যা থাকবে মৌলিক সংখ্যা, সে মৌলিক সংখ্যা 1 হইতে পারবে না, 1 আর 2 এই মৌলিক সংখ্যার ভিতরে, এই মৌলিক সংখ্যার ভিতরে আমাদের একের থেকে বড় সংখ্যা হইতে এবং এমন একটা সংখ্যা আসবে যেই সংখ্যাটা যাইতে গেলে, যে সংখ্যাটা পাইতে গেলে 1 ছাড়া এবং ওই সংখ্যা নিজে গুণ হওয়া ছাড়া কোনো উপায় নেই। যেমন 2-এর কাছে যাইতে গেলে 2 ওর নিজের সংখ্যা এবং 1, এই দুইটা ছাড়া গুণ করা ছাড়া ওই 2টা আমি যাইতে পারবো না। আচ্ছা, মৌলিক সংখ্যার ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, মৌলিক সংখ্যা পৃথিবীতে যতগুলো মৌলিক সংখ্যা আছে তার মধ্যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, বাকিগুলো সব বিজোড়। ঠিক আছে? একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, বাকিগুলো সব বিজোড়। এটা একটা এমসিকিউ হইতে পারে। তো মৌলিক সংখ্যা কি, দেখো মৌলিক সংখ্যার ভিতরের দিকে একটু তাকাইলে বুঝতে পারবে এর ভিতরে কোনো নেগেটিভ নাম্বার নাই। যেহেতু নেগেটিভ নাম্বার নাই, সবই পজিটিভ নাম্বার, তার মানে এটা স্বাভাবিক সংখ্যার ভিতরে চলে গেছে, তাই না? আচ্ছা, তার মানে এই যে প্রাইম নাম্বার, এই প্রাইম নাম্বার কার উপসেট, কার সাবসেট? ন্যাচারাল নাম্বার। আচ্ছা, তো ন্যাচারাল নাম্বার আবার কার সাবসেট? আমাদের জেড, তাই না? এই যে পূর্ণ সংখ্যা, এই যে জেড পূর্ণ সংখ্যা, কারণ পূর্ণ সংখ্যার ভিতরেই তো ন্যাচারাল নাম্বার ছিল। আচ্ছা, যদিও এখানে আর একটা জিনিস করা যায় যে ন্যাচারাল নাম্বার এখানে এইভাবে লেখা যায় পি এন সাবসেট অফ, এখানে হোল নাম্বারও নিয়ে আসা যায়, হোল নাম্বার থেকে আবার জেডে যাওয়া যায়, এটাও করা যায় যে সাবসেট অফ কিউ। ঠিক আছে? জেড, জেড মানে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কার আন্ডারে আছে? পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যার ভিতরে আছে। মূলদ সংখ্যা আবার কার উপসেট? মূলদ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যার উপসেট। ঠিক আছে? তার মানে এইখান থেকে আমাদের এই যে কন্ডিশন, এই যে একটা কন্ডিশন, এই কন্ডিশনে কিন্তু আসা যায়। এটা কিন্তু একটা এমসিকিউ হইতে পারে। ঠিক আছে? যে নিচের কোনটি সঠিক তোমাদের দিল, নিচের কোনটি সঠিক, পি বিলংস টু জেড এরকম, বা জেড বিলংস টু পি এরকম দিল, তো করবার কি এইটা দেখে দেখে। ওকে, আচ্ছা, এরপরে একক সংখ্যা। একক সংখ্যা হচ্ছে এককে একক সংখ্যা বলে বা ইউনিট নাম্বার বলা হয়। এরপরে ভগ্নাংশ। আচ্ছা, ভগ্নাংশ হচ্ছে যদি দুইটা পূর্ণ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। একটু আগেই বলে আসছি, বারে বলে আসছি, ঠিক আছে, যে ভগ্নাংশ পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা যায় অথবা নাও যায়,
ঠিক আছে, যেমন 2/3 এটা একটা হইতে পারে, আবার 1.345 সরি 1.333, এই যে এরকম অনেকগুলো হইতে পারে। তো এখানে কি বলছে, যদি কোনো মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা না হয় তবে তাকে ভগ্নাংশ বলে। অবশ্যই এটা মূলদ সংখ্যা হইতে হবে, ঠিক আছে, অবশ্যই এটা মূলদ সংখ্যা হইতে হবে যাকে p/q আকারে প্রকাশ করা যায়। এই যে p/q আকারে প্রকাশ করা যায়। আচ্ছা, এরপরে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশটা কি? সাধারণ ভগ্নাংশ হচ্ছে যে p/q আকারে যে কোনো ভগ্নাংশ যাকে দশমিক আকারে প্রকাশ করা যায় না তাদেরকে সাধারণ ভগ্নাংশ বলে। ঠিক আছে, যে p/q দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাকে সাধারণ ভগ্নাংশ বলে। না আসলে p/q না, এটা আসলে ঠিক কথা না। প্রকাশ করা যাবে না কেন? দশমিক আকারে সবগুলোকেই প্রকাশ করা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে মোট কথা হচ্ছে p/q আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে, সামথিং বাই সামথিং। কারণ এইটার থেকে এটাই আমি যাইতে পারবো, এটা থেকে এটা আমি যাইতে পারবো, ঠিক আছে। সাধারণ ভগ্নাংশ থেকে আমরা এই ভগ্নাংশে দশমিক ভগ্নাংশ এবং দশমিক থেকে আমরা সাধারণ ভগ্নাংশে যাইতে পারবো, কোনো সমস্যা নেই। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে এই যে নিচে হরে হচ্ছে বড় সংখ্যা থাকবে, অপ্রকৃতে লবে বড় সংখ্যা থাকবে, আর মিশ্র ভগ্নাংশ যে কিছু পূর্ণ এক, মানে এত পূর্ণ একের এই ধরনের কিছু কথা লেখা থাকে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে সমতুল ভগ্নাংশ। কোনো ভগ্নাংশের লব ও হরকে শূন্য বাদে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে সমতুল ভগ্নাংশ বলে। যেমন 5 আর 7 দেওয়া আছে, ঠিক আছে, তো এই 5-এর সাথে 3 গুণ করলাম 15 আসছে, 5-এর সাথে ওই একই সংখ্যা গুণ, 7-এর সাথে একই সংখ্যা গুণ করছি, 3 উপর আর নিচে গুণ করছি, তাহলে কত, 15/21 না? তার মানে 15/21 আর 5/7 এরা একে অন্যের সমতুল, এটাই তো দশমিক ভগ্নাংশ। আচ্ছা, দশমিক ভগ্নাংশ হচ্ছে যে সকল ভগ্নাংশকে দশমিকের সাহায্যে প্রকাশ করা যায় তাকে দশমিক ভগ্নাংশ বা ডেসিমেল ফ্র্যাকশন বলে। দশমিকের সাহায্যে প্রকাশ করা যায় কেমন হইতে পারে, এই যে টুটাকে যেমন লেখা যায় না, 2.00 লেখা যায়, দশমিক আকারে লেখা যায়। মানে প্রকৃত সংখ্যাকে কিন্তু আমরা সসীম দশমিকে প্রকাশ করতে পারবো। এখানে যে প্রকাশ করা যায় না কথাটা ডিরেক্ট ঠিক না, আংশিক ঠিক। p/q আকারের সমস্ত কিছুকেই আমরা দশমিক আকারে প্রকাশ করতে পারবো, কিন্তু সব দশমিককে p/q আকারে প্রকাশ করতে পারবো না। সকল দশমিককে, যেমন অমূলদ সংখ্যা 3.1416 এটা দশমিক না, 16 তো এটাকে p/q আকারে কি প্রকাশ করা যাবে না? এটা অমূলদ সংখ্যা, যাবে না। তো দশমিক ভগ্নাংশ আবার মোটামুটি এখানে কত, 2 প্রকারের হয়। সেটা কি, একটা হচ্ছে সসীম দশমিক। সসীম দশমিক মানে হচ্ছে 0.12, তো 0.12, ঠিক আছে, হ্যাঁ এখানে নাই। আচ্ছা, 0.12 এটাকে লেখা যায় না যে 1 2, দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে একের পরে ততগুলো শূন্য হয়, আমরা জানি। যেমন 2.5 এটাকে লেখা যায়, উপরে যা আছে পুরো সংখ্যাটা লিখবো, নিচে কি লিখবো, দশমিকের জন্য 1, দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো 0, তো এটাকে লেখা যায় না? এইভাবে লেখা যায়, p/q আকারে লেখা যায়। কাটাকাটি করলে এখানে 5 থাকে, এখানে 2 থাকে, ঠিক আছে, তো এটা করা যায়। সুতরাং এটা কি, একটা অবশ্যই মূলদ সংখ্যা, এটা অবশ্যই মূলদ সংখ্যার ভিতরেই দশমিক ভগ্নাংশ আসতেছে। তো দশমিক ভগ্নাংশ তার মানে আমাদের এখানে একটা আছে সসীম দশমিক, কিছু দূর যে থেমে গেছে। এরপরে আর একটা আছে অসীম আবৃত দশমিক। এই যে অসীম আবৃত, এইটা অসীম পর্যন্ত চলবে কিন্তু রিপিট নাম্বার যাবে, যেমন 3.333, এই যে 3, এই 3 অসীম পর্যন্ত 3, অসীম পর্যন্ত 3 হবে। তো এটাকে কি করা যায়, 3.3 মাথায় একটা পৌনঃপুনিক দেওয়া হয়, পৌনঃপুনিক দিয়ে ওকে থামাই দেওয়া হয়, যে ঠিক আছে, ওই পৌনঃপুনিক দেখলে আমরা বুঝবো যে এরপরে ওই 3-এরই রিপিট আসবে, যার রিপিট আসবে তার মাথায় পৌনঃপুনিক দেওয়া হয়। যেমন এইখানে কি আছে দেখো, 405 405 405, 0-র পরে রিপিট আসছে, তো রিপিট যার যার মাথার পরে আসছে, 405
তিনটার মাথায় দেওয়ার দরকার নেই। যখন তিনটা চলে আসে তখন এই তিনটার মাথায় দেওয়ার দরকার নেই। যখন দুইটা আসে রিপিট তখন ঠিক আছে। যেমন 0. যদি আমি 45 45 45 45 এটা যদি লিখতাম তো এটাকে লেখা হয়তো 0.45, এর মাথায় পৌনপুনিক, এর মাথায় পৌনপুনিক, শেষ। ওকে, কিন্তু যখন তিনটা করে রিপিট আসতেছে তখন প্রথমটা এবং শেষেরটার মাথায় দিয়ে দেবো। যখন চারটা করে আসবে তখন প্রথমটা শেষেরটার মাথায় দিয়ে দেবো। ক্লিয়ার? শুধুমাত্র একের ক্ষেত্রে যে একটা তার মাথায় তো দেওয়া লাগবেই, দুইয়ের ক্ষেত্রে যে দুইটা সেই দুইটা, তিনের ক্ষেত্রে প্রথমটা আর শেষেরটা, যে তিনটে সংখ্যা রিপিট আসবে তার প্রথমটা এবং শেষেরটা, এই 4-এর মাথায় একটা, 5-এর মাথায় একটা, বাকি সংখ্যা কেটে দেবো, শেষ। ঠিক আছে? তো এটাকে বলা হয় অসীম আবৃত দশমিক। ঠিক আছে? এখন এই যে অসীম আবৃত, এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে দশমিকের পরের সংখ্যাগুলো আসলে দুই প্রকারের থাকে, একটা থাকে হচ্ছে আবৃত আর একটা অনাবৃত। এটা একটু খেয়াল করে আসি। একটা থাকে আবৃত আর একটা অনাবৃত দশমিকের পরে। কেমন? মনে করো যে 2.5, এই যে 5-এর উপরে যে কোনো পৌনপুনিক নাই, এটাই হচ্ছে আমার অনাবৃত অংশ। যদি আমি বলি 2.5-এর মাথায় পৌনপুনিক, তাহলে এটা হচ্ছে আবৃত। আচ্ছা, যদি বলি 2.455-এর মাথায় পৌনপুনিক, 4-এর মাথায় নাই, এটার অর্থ কি জানো? এটার অর্থ হচ্ছে 2.4 কোনটা রিপিট হবে? শুধু 5 হবে, 5 5 5 5 5। ঠিক আছে? তো এই যে দশমিকের পরে এবার দেখো কি কি আছে, এটা হচ্ছে আবৃত, এটা আবৃত, আর এই অংশটা হচ্ছে অনাবৃত। অনাবৃত মানে যার মাথায় পৌনপুনিক সে আবৃত, যার মাথায় পৌনপুনিক নেই সে অনাবৃত। এই জন্য দশমিকের পরে দুই ধরনের সংখ্যা থাকে, একটা আবৃত থাকে আর একটা অনাবৃত থাকে। আচ্ছা, এরপরে দেখো বিশুদ্ধ আবৃত সংখ্যা। ঠিক আছে? আবৃত, বিশুদ্ধ আবৃত সংখ্যা, এই যে আবৃত সংখ্যা অসীম আবৃত দশমিক, এটা আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিশুদ্ধ আর একটা হচ্ছে মিশ্র। একটা বিশুদ্ধ আর একটা মিশ্র। তো বিশুদ্ধ কি? যে দশমিক সংখ্যা দশমিকের পরেই আবৃত অংশ ছাড়া অন্য কোনো অঙ্ক থাকা যাবে না। দশমিকের পরে যেমন কি 4.21, এই যে এর মাথায় পৌনপুনিক, এর মাথায় পৌনপুনিক, এইখানে কোনো অনাবৃত অংশ আছে? নেই। এইখানে 201 মানে দশমিকের পরে পুরোটাই পৌনপুনিক, তাই না? তার মানে এটা কি? এটা একটা বিশুদ্ধ আবৃত। ঠিক আছে? আর একটা হচ্ছে মিশ্র আবৃত। মিশ্র আবৃত, তো মিশ্র আবৃতর মধ্যে কি থাকবে? এই যে যেমন এটা হচ্ছে মিশ্র আবৃত। কেন? কারণ এর মধ্যে একটা আছে আবৃত অংশ আর একটা দেখো অনাবৃত অবস্থায় রয়ে গেছে। ঠিক আছে? তো আবৃত আর অনাবৃত এই দুইটা মিলে, যেমন মনে কর 2.45, এই জিটটাকে লিখছি, একটা অনাবৃত অংশ আছে, একটা আবৃত অংশ আছে, এই টোটাল মিলায়ে এটাকে বলা হয় মিশ্র আবৃত। ঠিক আছে? ওকে, উদাহরণটা নিচে চলে গেছে। ওকে, এরপরে আমাদের, আচ্ছা এখানে শেষ করে দিই। বিশুদ্ধ ও মিশ্র পৌনপুনিক আবার দুই ভাগে, মানে পৌনপুনিক বা আবৃত সংখ্যা আবার দুই ভাগে বিভক্ত। বিশুদ্ধ, মিশ্র, এই দুইটাই, বিশুদ্ধ এবং মিশ্র এই দুইটাই, অসীমের ভিতরে এই দুইটা, বিশুদ্ধ আর মিশ্র। বিশুদ্ধ আর মিশ্রটাও আবার দুই ভাগে ভাগ করা যায় প্রত্যেকটাকেই। সেটা কি? একটা হচ্ছে সদৃশ্য আবৃত আর একটা হচ্ছে অসদৃশ আবৃত। সদৃশ আবৃতটা কি একটু বলে দিই। এটা একটা সংখ্যা যার, এটা একটা সংখ্যা যার দশমিকের পরে আবৃত অংশটা দেখো মাত্র দুইটা, এরও দশমিকের পরে আবৃত অংশ কয়টা? দুইটা, দুইটারই সেম সেম। তার মানে আমাদের কিন্তু দশমিকের বাম পাশের দিকে খেয়াল করলে হবে না, ডান পাশের দিকে খেয়াল করতে হবে। ডান পাশে যদি সেম থাকে আবৃত অংশ, পৌনপুনিক অংশ সেম সেম, তার মানে এরা হচ্ছে সদৃশ, দেখতে একই রকম। এখানে কি আছে দেখো? এখানে আছে দেখো মিশ্র, এটা মিশ্র না? এটা মিশ্র, যে কিছুটা অনাবৃত একটা আবৃত, মানে একটা পৌনপুনিক আর বাকিগুলো পৌনপুনিক নাই। তো কয়টা আছে? দশমিকের পরে দুইটা ফাঁকা, একটা পৌনপুনিক। এখানে দশমিকের পরে দুইটা ফাঁকা, একটা পৌনপুনিক, সেম না? সেম না? তার মানে এটা হচ্ছে সদৃশ। অসদৃশ আবৃতটা কি? অসদৃশ আবৃতটা হচ্ছে
এই সেমটা থাকবে না। যেমন এইখানে দেখো একটা ফাঁকা 3, তারপরে আবার 3টা পৌনঃপুনিক আসছে, বাট এইখানে 2টা ফাঁকা, এখানে একটা ফাঁকা, এখানে 2টা ফাঁকা বাদ, মানে মোট কথা অমিল হইলেই হয়েছে, এটা অসদৃশ। যদিও আমাদের কি পৌনঃপুনিক অংশটা মিলে গেছে, কিন্তু আমাদের পৌনঃপুনিক বাদে যে অংশটা আছে অনাবৃত অংশ, এই অংশটা মেলে নাই। ঠিক আছে, তো এরপর হচ্ছে অসীম অনাবৃত দশমিক। এই যে অসীম অনাবৃত দশমিক, এই অসীম অনাবৃত দশমিকটাই মূলত অমূলত সংখ্যা। ওই যে ই পাই, যেমন কি ওই যে 3.1416 এরকম, যে এর মাথায় কোনো পৌনঃপুনিক কখনোই আসে না, এই জন্য এটা একটা অসীম নাম্বার হয় এবং এটা অনাবৃতই থাকে সারা জীবন। এই প্রত্যেকটা সংখ্যা অনাবৃত এবং এটা একটা অবশ্যই দশমিক সংখ্যা। ওকে, আচ্ছা, এরপরে বিশেষ কিছু সংখ্যা আছে আমাদের, এটা একটু জেনে রাখা ভালো। সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, যাকে রুট করলে আর একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। যেই সংখ্যাকে রুট করলে, বর্গমূল করলে আর একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। ঠিক আছে, তো যেমন কি এই যে 9কে করলে কি পাওয়া যায়, রুট করলে 3 পাওয়া যায়। যেমন 16কে রুট করলে কত পাওয়া যায়, 4 পাওয়া যায়। ঠিক আছে, আবার কি 4কে স্কোয়ার করো 16 পাওয়া যায়, 3কে স্কোয়ার করো এটা পাওয়া যায়, 9 পাওয়া যায়, তাই না? তো এই যে যাকে যাকে রুট করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়, এই যে যাকে রুট করতেছি সেই সংখ্যাটাকে বলা হয় হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, 9কে পূর্ণবর্গ সংখ্যা বলে, নট 3কে বলে না, 9কে বলে, রুটের ভিতরে যে থাকবে। এরপর হচ্ছে ধারাবাহিক সংখ্যা। এই যে ধারাবাহিক সংখ্যাটা কি, কনজিকিউটিভ নাম্বার। কনজিকিউটিভ নাম্বারটা হচ্ছে যে একটার পর আর একটা সংখ্যা থাকবে এবং তাদের মধ্যে একটা বীজগাণিতিক পার্থক্য থাকবে। যেমন মনে করো 1, 2, 3, 4, 5, প্রত্যেকের মধ্যে পার্থক্য হচ্ছে 1 করে। তারপর মনে করো 2, 4, 6, 8, প্রত্যেকের মধ্যে পার্থক্য 2 করে। তো এই যে সংখ্যা, এই সংখ্যাটাকে বলা হয় ধারাবাহিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, এরপর আছে উৎপাদক সংখ্যা। উৎপাদক সংখ্যাটা একদম সিম্পল, মোট কথা কোনো একটা সংখ্যার গুণনীয়ক যেইগুলা, সেইগুলোই হচ্ছে তার উৎপাদক সংখ্যা। ঠিক আছে, যেমন 12কে কত দ্বারা ভাগ করা যায়, 12কে ভাগ করা যায় 1 দ্বারা, 12কে ভাগ করা যায় 2 দ্বারা, 12কে ভাগ করা যায় 3 দ্বারা, 12কে ভাগ করা যায় 4 দ্বারা, 6 দ্বারা, 12 দ্বারা। এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা 12কে ভাগ করা যায়। এই প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে ওই 12 এর উৎপাদক সংখ্যা। ঠিক আছে, উৎপাদক সংখ্যাই মূলত গুণনীয়ক। আচ্ছা, তুরীয় নাম্বার, এই জিনিসটা এখন বোঝাচ্ছি না, কারণ এখানে বহুপদীর ব্যাপার স্যাপার আছে, বীজ বা মূল, এর ব্যাপার স্যাপারটা আমাদের ইন্টারে আছে, এসএসসিতেও আছে, হালকা টাচ করা আছে, সো এটা আমি স্কিপ করতেছি। আচ্ছা, সমমৌলিক সংখ্যা। সমমৌলিক সংখ্যা হচ্ছে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হলে তারা পরস্পর সমমৌলিক। যেমন 7 আর 13। 7 আর 13 এদের মধ্যে কমন কিছু নাই। মোট কথা সমমৌলিক সংখ্যা, আমি একেবারে একদম সিম্পল কথা বলি, দুইটা সংখ্যার ভিতর থেকে যদি আমি কোনো সংখ্যা টান দিই তাহলে 1 ছাড়া কিছু পাওয়া যাবে না। সাধারণভাবে কমন 1 ছাড়া কিছু পাওয়া যাবে না। 7 এর ভিতরে কি আছে, 7 গুণে 1 আছে। 13-র ভিতরে কি আছে, 13 গুণে 1 আছে। তাহলে এইখান থেকে আমি যদি টান দিই কমন অংশ, তাহলে 1 আসে, আর কিচ্ছু আসে না। তার মানে যদি 1 ছাড়া কিছু না আসে, তখন এই দুইটা সংখ্যা হয়ে যায় পরস্পর সহমৌলিক। যেমন আমি যদি 2 আর 4 দিই, তো 2 এর ভিতরে কি আছে দেখো তো, 2 এর ভিতরে আছে হচ্ছে 2 গুণ 1। আমি যদি 4 দিই, তা 4 এর ভিতরে আছে 2 গুণ 2। ঠিক আছে, আবার কি আছে, 4কে লেখা যায় 4 গুণ 1। তো এখানে কমন অংশ কি আছে, 1 আছে। এখানে কমন অংশ যদি আমি নিই তাহলে 2ও আছে, তো মানে একাধিক আছে না, তার মানে 2 আর 4 কিন্তু পরস্পর সহমৌলিক না। ঠিক আছে, 2 আর 4 পরস্পর সহমৌলিক হয় না, কারণ 1 বাদে আরও একটা কমন অঙ্ক তাদের মধ্যে আছে। আচ্ছা, এরপর হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ হচ্ছে যখন কোনো একটা ভগ্নাংশকে 2টা পার্টে ভাগ করা হয়, এবং এই আংশিক ভগ্নাংশ নিয়ে আমাদের হায়ার ম্যাথের 2য় অধ্যায়, ঠিক আছে, ক্লাস 9-10 এর হায়ার ম্যাথের 2য় অধ্যায়ে একটা বিস্তারিত আলোচনা আছে, ওইখানে তোমরা শিখবা।